আজকের আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে, আগের দিন পড়েছিলাম সুরযুক্ত শব্দ আর সুরবর্জিত শব্দ। তারপর স্বরের বিভিন্ন ভাগ পড়েছিলাম, তাই তো? স্বরের কি কি ভাগ ছিল? মূল সুর, উপসুর, সমবেল, অষ্টক পড়েছিলাম আমরা, পড়েছিলাম। তারপর বলছিলাম সুরযুক্ত শব্দ মানে সুরযুক্ত শব্দটা কি বলেছিলাম, যে শব্দ উৎসের বা স্বরকের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে দীর্ঘস্থায়ী শ্রুতি মধুর শব্দের সৃষ্টি হয় তাকে বলছি আমরা সুরযুক্ত শব্দ। আর সুর বর্জিত শব্দ কি বা নয়েজ বলছিলাম, কি বলছিলাম তাকে? নয়েজ। এটা হচ্ছে সুথিং ভয়েস আর একটা নয়েজ, সুথিং ভয়েস বলা হয়। আর সুরযুক্ত শব্দ কোথা থেকে সৃষ্টি হয়? কোথা থেকে সৃষ্টি হয় সুরযুক্ত শব্দগুলো কোথা থেকে সৃষ্টি হয়? বেহালা, গিটার, হারমোনিয়াম, বিভিন্ন বাদ্যযন্ত্র। আর সুরবর্জিত শব্দ বন্দুকের গুলি, ডিচকাও, হ্যাঁ, বজ্রপাত, বজ্রপাত, এগুলো তোমাদের বোঝাচ্ছিলাম, মজার ছলে বোঝাচ্ছিলাম, যেমন বক্স বাজছে ঘর ঘর। আজ হচ্ছে এটা কি? সুর বর্জিত শব্দ বা একটা নয়েজ, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা পড়বো ওইখান থেকেই পড়বো, জাস্ট ওইখান থেকে। তোমরা রেডি? তোমরা রেডি? আমরা পড়বো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য পড়বো কিছু। আজ সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য হয়। সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য হয়। তীক্ষ্ণতা, একটা কি তীক্ষ্ণতা বা পিচ, একটা হচ্ছে প্রাবল্য বা লাউডনেস। ডিটেলসে পড়বো আমরা, এগুলো ডিটেলসে পড়বো। আর এটা হচ্ছে গুণ বা জাতি, গুণ বা জাতি বা কোয়ালিটি বলা হয়। সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য পড়বো আমরা, তীক্ষ্ণতা, লাউডনেস বা প্রাবল্য আর গুণ বা জাতি। সবাই হেডিং করো তোমরা, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। চলবে 10টা পর্যন্ত। ডিপি পাল্টাতে হবে বলছিস তো? ইউটিউবে ডিপি? ওকে ওকে ওকে। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, তিনটে বৈশিষ্ট্য দেখা যায়। কি কি বৈশিষ্ট্য দেখা যায় লিখে দিই আমি। 1 নম্বর কি? তীক্ষ্ণতা। কি বলা আছে? তীক্ষ্ণতা বা পিচ, ঠিক আছে? 2 নম্বর পড়বো আমরা প্রাবল্য বা লাউডনেস। 3 নম্বর পড়বো আমরা গুণ বা জাতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুণ বা জাতি বা কোয়ালিটি বলা হয়। কি বলা হয় একে? কোয়ালিটি। প্রথম পড়বো আমরা তীক্ষ্ণতা, ওকে, বা পিচ। সবাই হেডিং করো মেরে পেয়ারে বাচ্চো। তোমরা রেডি? তোমরা রেডি? আমি যেটা বলবো তোমরা মন দিয়ে শুনবে, আমি যেটা বলবো মন দিয়ে শুনবে, ব্যাস। আমি যেটা বলবো বারবার দরকার পড়লে ভিডিও পিছিয়ে আবার শুনবে কি বলছি, ওইটাই বেশি ইম্পর্টেন্ট। ফিলটা বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা বলছি সেটা ফিল, তুলে নেওয়াটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তুলে নেওয়াটা কোনো ব্যাপার না, যেটা বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তীক্ষ্ণতা, বা পিচ। বলছে তীক্ষ্ণতা হচ্ছে সুরযুক্ত শব্দের একটা মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক ধর্ম। কি বলা আছে? মৌলিক ধর্ম। তীক্ষ্ণতা হচ্ছে এক প্রকার অনুভূতি ছাড়া কিছুই নয়। এটা কি? ফিলিংস। তীক্ষ্ণতা কি? একটা ফিলিংস বা অনুভূতি। এটা ব্যক্তি বিশেষের কাছে, ফিলিংস মানে কি আলাদা হতে পারে, ব্যক্তি বিশেষের কাছে আলাদা হতে পারে। পিচ মানে কি বলতো? কি বললাম আমি? আর পিচ হচ্ছে একটা সুরযুক্ত শব্দের মৌলিক বৈশিষ্ট্য। সেটা তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা কার? মেয়েদের কণ্ঠ দেখবে তীক্ষ্ণ হয়, মানে যাদের গলা সরু তাদের তীক্ষ্ণতা বেশি বলা হয়। তীক্ষ্ণ মানে সরু গলা বলতে চাইছি কি? সরু গলা। মেয়েদের গলা আর ছেলেদের গলার মধ্যে কোন কাদের বেশি তীক্ষ্ণতা বেশি হয়? মেয়েদের। মানে অ্যাকচুয়ালি সরু, মেয়েরা মানে সরু গলায় কথা বলতে পারে। আমাদের গলা একটু মোটা গলা হয়, খাদের সুর, চড়া সুর। মেয়েদের গলাটা বলে চড়া সুর, বলে চড়া। আর ছেলেদের গলা হয় খাদের সুর, চড়া সুর, খাদের সুর, ঠিক আছে? বা মনে করো
বাঘের গর্জন, আর বলে মশা পি পি করে, বাঘ হলে কি আওয়াজ করছে, গর্জন করেছে, তীক্ষ্ণ না, সেটা তীক্ষ্ণ না। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলছে এই তীক্ষ্ণতা কাকে বলবো আমরা, তীক্ষ্ণতা কাকে বলবো? বলছে সুরযুক্ত শব্দের যে ধর্মের জন্য, সুরযুক্ত শব্দের যে ধর্মের জন্য আমরা একই তীব্রতার খাদের সুর আর চড়া সুরের মধ্যে পার্থক্য করতে পারি। মানে কোন সুরটা সরু, কার গলাটা সরু, কার গলাটা মোটা আমরা বুঝতে পারি। মানে কার গলা সরু, কার গলা মোটা বুঝতে পারি। খাদের সুর মানে এটা হচ্ছে, মানে এটা বলতে পারো, খাদের সুর মানে মোটা গলা বলতে পারো, ছেলেদের হয় বেশি। ঠিক আছে, খাদের সুর মানে হচ্ছে মোটা গলা, ছেলেদের হয় বেশি। আর চড়া সুর মানে মেয়েদের গলা, সরু গলা, সরু গলা বললাম না, মেয়েদের গলা এটা। ঠিক আছে, চড়া সুর। বলছে তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। দেখো তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তীক্ষ্ণতা নির্ভর করে কার উপর? কম্পাঙ্কের উপর। তীক্ষ্ণতা কার উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর। মানে যত বেশি কম্পাঙ্ক হবে, ঠিক আছে, তত বেশি তীক্ষ্ণতা বাড়বে। ঠিক আছে, লেখো তীক্ষ্ণতা বেশি মানে বোঝায় কম্পাঙ্কের উপর নির্ভর করে। তীক্ষ্ণতা আসলে কার উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন পড়বে। তীক্ষ্ণতা নির্ভর করে কার উপর? কম্পাঙ্কের উপর। মানে মনে করো 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 তীক্ষ্ণতা বেশি কারোর আছে, কি আছে? বেশি আছে, তীক্ষ্ণতা বেশি। তীক্ষ্ণতা বেশি মানে বুঝতে হবে সেই সুরের কি, সেই শব্দের কি বেশি, কম্পাঙ্ক বেশি, তাই তো? তীক্ষ্ণতা, আচ্ছা বানানো ভুল লিখেছি, দেখি। ঠিক আছে, এবার তীক্ষ্ণতা বেশি মানে বোঝায় কি? তীক্ষ্ণতা বেশি মানে বোঝায় কি? কম্পাঙ্ক বেশি। সেই শব্দের কি বেশি? কম্পাঙ্ক বেশি। ঠিক আছে, মানে কাদের হয় বেশি? আমরা সাধারণত দেখি কি, আমরা সাধারণত দেখি তীক্ষ্ণতা বেশি কাদের দেখা যায়? মেয়েদের দেখা যায়। কাদের দেখা যায়? মেয়েদের দেখা যায়। নারী কণ্ঠে কাদের দেখা যায় বাবু? নারী কণ্ঠ, নারী কণ্ঠ দেখা যায়। এই তীক্ষ্ণতা বেশি দেখা যায় কাদের? নারী কণ্ঠ, নারী কণ্ঠ। তোমরা এগুলো লিখে রাখো। তীক্ষ্ণতা কাদের বেশি হয়? নারী কণ্ঠের বেশি হয়। মানে এদের গলা সরু গলা, কি বলছি আমি? তীক্ষ্ণতা মানে সরু গলা, ব্যাস। মানে মেয়েদের গলা কিরকম হয়? সরু গলা বলা হয়, সরু গলা। ঠিক আছে, সরু গলা। আর কাদের হতে পারে তীক্ষ্ণতা? কার কোন কোন শব্দ হতে পারে? মাছির শব্দ হতে পারে। ভায়োলিনের তীক্ষ্ণতা বেশি, ভায়োলিন করে আওয়াজ হয়, সরু একটা টাইপের হয়। ভায়োলিন হবে, ভায়োলিন হবে, ভায়োলিন, মাছি। তীক্ষ্ণতা বেশি হলে কি হবে? কম্পাঙ্ক বেশি। ঠিক আছে, নিচে লেখো তোমরা, এখানে নিচে লেখো তীক্ষ্ণতা কম, আমি এপাশে করে দিচ্ছি। হ্যাঁ, আবার তীক্ষ্ণতা যদি কম হয়, তীক্ষ্ণতা যদি কম হয় নিচের দিকে ডাক দেবে এরকম। হ্যাঁ, নিচের দিকে কম, হ্যাঁ, মানে তাতে বুঝতে হবে কি কম, শব্দের কি কম? কম্পাঙ্ক কম। তীক্ষ্ণতা কম মানে কম্পাঙ্ক কম। কাদের হয় এটা বেশি? আমাদের ছেলেদের গলা, পুরুষ কণ্ঠ। কার? পুরুষ কণ্ঠের হয় বেশি, পুরুষ কণ্ঠ। মোটা গলা, মোটা গলা। ঠিক আছে, পুরুষ কণ্ঠ, মোটা গলা। বা সিংহের গলা বলতে পারো, সিংহ বলতে পারো। সিংহের গর্জন, তীক্ষ্ণতা এদের কম। সিংহের গর্জনের কি? তীক্ষ্ণতা কম, সিংহ বলতে পারো। বা বলতে পারো, আর কি বলতে পারো? বাঘের গর্জন, সিংহ বাঘের গর্জন, বাঘের গর্জন। এদের মধ্যে তীক্ষ্ণতা, তখন এদের তীক্ষ্ণতা কম, এদের তীক্ষ্ণতা কম। খাদের সুর, এগুলো কি বলা হচ্ছে? এগুলোকে খাদের সুর। এটাকে বলা হয় চড়া সুর বলা হয়। এটা না, এটাকে, এটা খাদের সুর, এটা বলে খাদের সুর। হ্যাঁ, এটা কি? চড়া সুর বলতে পারো। নিচে লিখবে, এটা এই ভাষাটা নিচে লিখবে। ঠিক আছে, কি বললাম বুঝেছো তো? যখন একটা স্কুলে পড়াচ্ছিলাম এই চ্যাপ্টারটা, তারা কি মজা করছে এটা নিয়ে। এর মেয়েরা এদের দোষ দিচ্ছে, দোষ দিচ্ছে। আমাদের দিকে দেখছিস আমাদের গলা সরু গলা, ভালো গলা। তখন ছেলে বলছে দেখছিস আমাদের গলা সিংহের গলা, আমাদের গলা সিংহের গলা।
তাদের মারামারি আরম্ভ করে দিয়েছে। তারপরে দাঁড়া থাম এবার, না আমি না ঝগড়া শুরু করে দিয়েছে, ঝগড়া শুরু করে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তীক্ষ্ণতা মানে যাক সরু গলা বোঝায়। কি বোঝা বোঝায়? সরু। তীক্ষ্ণতার সাহায্যে আমরা কি বুঝতে পারি? একই তীব্রতার একটা খাদের সুর আর চড়া সুরের মধ্যে পার্থক্য করতে পারি। একই তীব্রতার একটা চড়া সুর আর একটা খাদের সুরের মধ্যে পার্থক্য করতে পারি। কোন ধর্মের জন্য? তীক্ষ্ণতার জন্য। মানে বলতে চাইছি যাদের সুর চড়া সুর, মেয়েদের কণ্ঠ কি চড়া সুর বলা, তীক্ষ্ণ সুর, মানে এদের কি বেশি? তীক্ষ্ণতা বেশি, মানে এদের কম্পাঙ্ক বেশি। বা ভায়োলিন, মাছি এগুলো। আর পুরুষ আর খাদের সুর কাদের? ছেলেদের, মানে মোটা গলা। কি বলা হয়? মোটা গলা, গম্ভীর গলা। গম্ভীর কি বলা হয়? গম্ভীর গলা, গাম্ভীর্য আছে গলাটার মধ্যে। আমার ছেলে বলছে দেখছিস তো আমাদের গলায় গাম্ভীর্য আছে। গাম্ভীর্য আছে মানে সিংহের গর্জন, বাঘের গর্জন। তখন মেয়েরা বলছে স্যার গরুর গর্জন হবে, গরুর ডাকা তারপরে কি রে গরু। দেখো তীক্ষ্ণতার সঙ্গে কম্পাঙ্কের কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। অ্যাকচুয়ালি নিচে লিখবে এর তীক্ষ্ণতা প্রপোর্শনাল টু কম্পাঙ্ক। কি তীক্ষ্ণতা বাড়লে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক যত বেশি, যে শব্দের কম্পাঙ্ক বেশি সেই কম্পাঙ্ক সেই হ্যাঁ নিচে লিখে স্টার করে দাও। নিচে লেখো তোমরা খাতার নিচে যেখানে লিখছো, মানে কি তীক্ষ্ণতা যত বেশি কম্পাঙ্ক তত বেশি। তাহলে তীক্ষ্ণতার সঙ্গে কম্পাঙ্কের কি সম্পর্ক? সরল সম্পর্ক। বুঝতে পারছো তোমরা? তীক্ষ্ণতা ক্লিয়ার? তীক্ষ্ণতা হচ্ছে এমন একটা ধর্ম, শব্দের এমন একটা ধর্ম তীক্ষ্ণতা, যার সাহায্যে আমরা কি করি? একই তীব্রতার খাদের সুর আর চড়া সুরের মধ্যে পার্থক্য করতে পারি। একই তীব্রতার খাদের সুর আর চড়া সুরের মধ্যে পার্থক্য করতে পারি আমরা তীক্ষ্ণতার সাহায্যে। তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক হয়। তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের, যে শব্দের বেশি কম্পাঙ্ক সেই শব্দ বেশি কি হয়? তীক্ষ্ণ হয়। যেমন মেয়েদের গলা, মানে ওরা 1 সেকেন্ডে অনেক বেশি শব্দ তৈরি করতে পারে। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে? যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। মানে কি মেয়েরা কি করে? 1 সেকেন্ডে বেশি কম্পাঙ্ক সৃষ্টি করছে, মানে কি বেশি তীক্ষ্ণতা বেশি মেয়েদের গলায় তীক্ষ্ণতা বেশি। মেয়েদের গলায় কি বেশি? তীক্ষ্ণতা বেশি মানে কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক আবার কি 1 সেকেন্ডে বেশি যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। মানে মেয়েদের যে গলায় ওরা বেশি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে 1 সেকেন্ডে। ছেলেদের থেকে মেয়েরা 1 সেকেন্ডে বেশি শব্দ তরঙ্গ সৃষ্টি করে বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। ঠিক আছে? যে 1 সেকেন্ডে ছেলেরা যদি 5টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, মেয়েরা কি করবে? বেশি করবে, তাই না? কারণ তীক্ষ্ণতা বেশি, কম্পাঙ্ক বেশি, মানে কি 1 সেকেন্ড যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। ঠিক আছে? মুছে দিচ্ছি আমি। লেখচিত্র দেখো তোমরা, একটা গ্রাফ দেওয়া আছে, দেখো তোমরা বলবে কোনটি পুরুষ কণ্ঠ। ঠিক আছে? দুটো গ্রাফ দিচ্ছি আমি, তোমরা বলবে কোনটি পুরুষ কণ্ঠ। এই গ্রাফ দিচ্ছি, দুটো গ্রাফ একসঙ্গে আমি এঁকে দিচ্ছি। হ্যাঁ, দুটো গ্রাফ একসঙ্গে এঁকে দিচ্ছি। এ গ্রাফ আর এটা বি গ্রাফ। কথা কম বল। দেখো বলছি একটা গ্রাফ এরকম, ঠিক আছে? 8 গ্রাম হচ্ছে। কোনটা পুরুষ কণ্ঠ হবে? কেন কেন? পূর্ণ তরঙ্গ কম, মানে এখানে কি কম্পাঙ্ক কম। এখানে 1 সেকেন্ড হয়তো একটা তরঙ্গ, এখানে কি 1 সেকেন্ডে ধরলাম কত? এখানে 1 সেকেন্ডে সেই সময়ে মেয়েদের কতগুলো তরঙ্গ হয়ে গেছে। তাহলে এখানে কি এটা তাহলে পুরুষ কণ্ঠ। এটা তাহলে কি পুরুষ কণ্ঠ এটা। ঠিক আছে? পুরুষ কণ্ঠ মানে কি? কেন এখানটা এটা পুরুষ কণ্ঠ? কেন পুরুষ কণ্ঠ? কম্পাঙ্ক কি এর কম। বুঝতে পারছো কি বলছি আমি? এটা কি কম্পাঙ্ক কম? এটা কি কম্পাঙ্ক কম? গম্ভীর গলা, মানে গম্ভীর গলায় কম কি হয়? তীক্ষ্ণতা কম হয়। কম্পাঙ্ক কম মানে কি গম্ভীর গলা বা তীক্ষ্ণতা কম। এটা হচ্ছে পুরুষ কণ্ঠ, এটা হচ্ছে মেয়েদের কণ্ঠ। ঠিক আছে? এটা কি নারী কণ্ঠ একটু বলতে পারো? কি কণ্ঠ? নারী কণ্ঠ। সেভাবে না, এটা কি নারী কণ্ঠ? এটা কি নারী কণ্ঠ? নারী কণ্ঠ কি বেশি দেখতে পাচ্ছি আমরা?
কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি মানে কি সুর? চড়া সুর, ঠিক আছে, বা তীক্ষ্ণতা বেশি, এর মধ্যে তীক্ষ্ণতা বেশি, তীক্ষ্ণতা কম্পাঙ্ক লিখে দিচ্ছি, এর তীক্ষ্ণতা বেশি। কি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? দেখো এখানে কি, এটা কি, এটা কি একটা তরঙ্গ অ্যাকচুয়ালি, এটা কি একটা একটা তরঙ্গ। মনে করো কিছু একটা সময়ে এটা একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, মানে এর কম্পাঙ্ক কম, কিন্তু সেই সময়ে এখানে কি কতগুলো, অনেকগুলো তরঙ্গ, অনেকগুলো তরঙ্গ, মানে এখানে কি বেশি? কম্পাঙ্ক বেশি। আচ্ছা তীক্ষ্ণতা, আচ্ছা সরি, তীক্ষ্ণতা কম, কম্পাঙ্ক কম। গম্ভীর গলা, পুরুষ কণ্ঠ, এটা এটা কি নারী কণ্ঠ? তুলে দেখো এটা, এটা কিসের গ্রাফ? এটা স্মরণ আর কম্পাঙ্কের গ্রাফ। এখানে একটা কম্পাঙ্ক বলতে পারো, একটা তরঙ্গ একটা কম্পাঙ্ক বলতে পারো। 1 সেকেন্ডে মনে করে ধরলাম, 1 সেকেন্ডে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, মানে একটা কম্পাঙ্ক। এখানে দেখতে পাচ্ছি সেই 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ সৃষ্টি হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কি এর কি বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি, 1 সেকেন্ডে বেশি তরঙ্গ সৃষ্টি হচ্ছে, মানে এর মধ্যে কি সৃষ্টি হবে? বেশি কম্পাঙ্ক বেশি সৃষ্টি হবে, মানে এটা কি নারী কণ্ঠ? আমরা জানি কম্পাঙ্ক বেশি হওয়া মানে কি নারী কণ্ঠ, কম্পাঙ্ক কম মানে কি পুরুষ কণ্ঠ। গম্ভীর গলা, এটা কি চড়া সুর বা তীক্ষ্ণ গলা, তীক্ষ্ণ মোটা সরু গলা। এবার দেখো, এবারে সবাই করো, রেডিং দাও। না এখনো বাকি আছে, এটা শুরু করতে হবে তোমাকে। এবার লেখো তোমরা, সুরযুক্ত তীক্ষ্ণতা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, তীক্ষ্ণতা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। নম্বর দিয়ে লেখো কম্পাঙ্ক, তাই তো? কম্পাঙ্ক, কম্পাঙ্কের সঙ্গে তীক্ষ্ণতার কিরকম সম্পর্ক? কম্পাঙ্ক মানে কি এফ দ্বারা প্রকাশ করছিলাম আমি, এফ সমানুপাতিক তীক্ষ্ণতাটা কি সরল সম্পর্ক। কম্পাঙ্কের সঙ্গে তীক্ষ্ণতার সরল সম্পর্ক, মানে তীক্ষ্ণতা কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়বে, ব্যাস। কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা কমবে। ক্লিয়ার? 2 নম্বর, তরঙ্গ দৈর্ঘ্য। আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি বলতো? মানে আমরা কি এখন বের করবো? তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তীক্ষ্ণতা কিরূপ নির্ভর করে। হ্যাঁ, প্রশ্ন, শর্ট প্রশ্ন আসবে এগুলো। তীক্ষ্ণতা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিরূপ বৃদ্ধি পায়, কিংবা কিরূপ সম্পর্ক, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা বৃদ্ধি পারবে না কমবে। আমরা জানি কি বলতো, তরঙ্গ বেগ সমান ভি সমান কি ছিল? ল্যামডা, বা আমরা বলতে পারি এফ সমান কি বলতে পারি? ভি বাই ল্যামডা, ভি বাই, বা ভাবতে পারি এটা কি ভি সমানুপাতিক ল্যামডাটা কি আছে এর সঙ্গে বলতো? ভাগ আকারে আছে, সব ব্যস্তানুপাতিক আছে না? তাহলে দেখতে পাচ্ছি কি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কি সম্পর্ক? কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি, ব্যস্ত সম্পর্ক তো, যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক কম মানে কি কম? তীক্ষ্ণতা কম। বুঝতে পারছো? মানে এখানে লিখতে পারো তোমরা, অর্থাৎ অতএব এখানে বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বৃদ্ধি পেলে কম্পাঙ্ক হ্রাস পাবে, তাই তো? হ্রাস পাবে। তাই কম্পাঙ্ক হ্রাস পাওয়া মানে কি হ্রাস পায়? তীক্ষ্ণতা হ্রাস পায়। তাই তীক্ষ্ণতা হ্রাস, ব্যাস। আচ্ছা এবার দেখো তীব্রতা, 3 নম্বর লেখো তীব্রতা। তীব্রতা বাড়ে, যদি তীব্রতা বেশি হয় স্বাভাবিকভাবে একটা শব্দ কত জোরে শব্দ হচ্ছে, তীক্ষ্ণতা কম্পাঙ্ক বাড়বে অবশ্যই। বুঝতে পেরেছো? যে তীব্র আছে লেখো তীব্রতা, 3 নম্বর লেখো তীব্রতা। তীব্রতা কি এগুলো পড়ানো হবে একটু বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো এটা, লেখো ভালো করে। কম্পাঙ্ক 1000 হার্টজের, বুঝছো? তীব্রতা মানে কি কত জোরে সাউন্ডটা, শব্দটা কত জোরে হচ্ছে। কি বলছি আমি? শব্দ
তীব্রতা মানে কি বোঝায়? শব্দটা কত জোরে হচ্ছে, বুঝলি? কম্পাঙ্ক, ব্যস্ত সঠিক। মানে আলটিমেট কি, তরঙ্গ দৈর্ঘ্য 1/, তীক্ষ্ণতা, তাই না? বলতে পারো আলটিমেট, এটা বলতে পারো। হ্যাঁ, বুঝতে পারছো? কম্পাঙ্ক 1000 হার্জের মধ্যে রেখে কম্পাঙ্ক যদি নির্দিষ্ট রাখা হয়, কি বলা হচ্ছে, যদি কম্পাঙ্ক নির্দিষ্ট রেখে যদি আমরা শব্দের তীব্রতা বাড়াই, তাহলে কম্পাঙ্ক কিছুটা বাড়ে। কম্পাঙ্ক না, সরি, তীব্রতা, সরি, কি এটা, তীক্ষ্ণতা। কম্পাঙ্ক 1000 হার্জের মধ্যে রেখে তীব্রতা খুব বাড়ালে শব্দের তীক্ষ্ণতা সামান্য বাড়ে। অ্যাকচুয়ালি সামান্য, বেশি বাড়ে না, সামান্য বাড়ে। মেন পয়েন্টটা লিখে দিলাম, আর তো কিছু লিখলাম না। ক্লিয়ার হয়েছে এটা? বলছি তীব্রতার সঙ্গে তীক্ষ্ণতার কিরূপ সম্পর্ক। বলছি আমরা যদি কম্পাঙ্কটাকে 1000 হার্জের মধ্যে রেখে দিই, কত মধ্যে, তারপর যদি শব্দের তীব্রতা বাড়াই, খুব যদি বাড়াই, তীব্রতা মানে কতটা, আর সাউন্ডের আওয়াজ যদি বাড়াই, তীব্রতা মানে এখানে কতটা আওয়াজে আসছে শব্দ, ঠিক আছে, ওইটা বোঝায় প্রায়। তীব্রতা যদি খুব বাড়াই, তখন শব্দের তীক্ষ্ণতা সামান্য বাড়ে, তীক্ষ্ণতা শেষ। মানে সরল সম্পর্ক লিখে ফেলো। তীব্রতা সমানুপাতিক তীক্ষ্ণতা। দেখে বোঝা যাচ্ছে তীব্রতা মানে কি, যত জোরে শব্দ হবে তত তার তীক্ষ্ণতা হবে। কিন্তু কম্পাঙ্ক কি রাখতে হবে, 1000 হার্জ। হ্যাঁ, অবশ্যই। দুটো শব্দের কম্পাঙ্ক যেন একই থাকে, ঠিক আছে। তারপর কি করলাম, একটা যদি শব্দ বেশি করি, একটা আওয়াজ যদি জোরে করি, তখন তার একটু কম্পাঙ্ক বেশি মনে হবে, তার একটু তীক্ষ্ণতা বেশি মনে হবে। 1000 মধ্যে, 1000-এর মধ্যে রেখে। হ্যাঁ, তীক্ষ্ণতা কমপ্লিট করলাম আমরা। তীক্ষ্ণতা কি, আসলে একটা সুরযুক্ত শব্দের ধর্ম বা বৈশিষ্ট্য, কি, যার দ্বারা কি করতে পারি আমরা, একই তীব্রতার খাদের সুর আর চড়া সুরের মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে। বলছি কম্পাঙ্ক আসলে, সরি, তীক্ষ্ণতা আসলে কি, একটা অনুভূতি। ঠিক আছে, একে পরিমাপ করা যায় না। অনুভূতিকে কখনো পরিমাপ করা যায়, অনুভব করা যায় জাস্ট। মানে কোনটা জোরে, কোনটার বেশি তীক্ষ্ণ, কোনটা বেশি কম তীক্ষ্ণ, কোনটা সরু গলা, কোনটা মোটা গলা। এই তীক্ষ্ণতা নির্ভর করে কার উপরে, অ্যাকচুয়ালি কম্পাঙ্কের উপরে। প্রথমে কম্পাঙ্কটা ডিটেলসে বলেছি অ্যাকচুয়ালি আমি। কম্পাঙ্কের উপরে মানে যে শব্দের বেশি কম্পাঙ্ক তার তত তীক্ষ্ণতা বেশি, তাই তো। এটা কাদের হয় বেশি, এটা কাদের হয়, কম্পাঙ্ক কাদের বেশি হয়, নারী কণ্ঠের কম্পাঙ্ক বেশি হয়, আর মাছিদের, ঠিক আছে, মাছি, ভায়োলিন, কারণ এদের কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক যদি কম হয়, তাহলে তীক্ষ্ণতা কি হবে, কম হবে। কাদের গলা মানে, ওটা পুরুষ কণ্ঠ বলা হয়, পুরুষ। পুরুষদের গলাটা মোটা গলা হয়, গম্ভীর গলা হয়, ঠিক আছে। তাদের এদের কম্পাঙ্ক কম। এবার আমরা পড়বো কি, বিয়ে পড়বো কি ছিল রে, বা লাউডনেস। আর কিছু না, এটাও একটা অনুভূতি, এ পরিমাপ করা যায় না। লাউডনেস। প্রাবল্য কি, প্রাবল্য এক প্রকার অনুভূতি। এটাও একটা মৌলিক ধর্ম, এটাও একটা সুরযুক্ত শব্দের মৌলিক ধর্ম। প্রাবল্যটা আসলে কি বলতো, শব্দ কত জোরে শ্রোতার কানে এসে পৌঁছাচ্ছে, সেটাকে আমরা বলি প্রাবল্য। একটা শব্দ আমাদের কানে যত জোরে আসছে, কতটা জোরে পৌঁছচ্ছে, সেটাই হচ্ছে কি প্রাবল্য।
ঠিক আছে? প্রাবল্য কি একটা অনুভূতি, ঠিক আছে? বলছে প্রাবল্যকে আমরা আমরা আমাদের আমাদের কানে কত জোরে আসছে, সেটাই হচ্ছে একটা শব্দ আমাদের কানে কত জোরে আসছে, সেটাই প্রাবল্য। বলছে এটা একটা অনুভূতি, একে পরিমাপ করা যায় না। বলছে প্রাবল্যকে পরিমাপ করার জন্য অন্য একটা নতুন ভূত রাশির সাহায্য নেওয়া হয়। পরে আসছি এটা পরে আসছি, সবগুলো তিনটে করার পর সেটা পড়বো আমরা, তীব্রতা পড়বো। কি পড়বো? তীব্রতা নিয়ে পড়বো। বলছে প্রাবল্যকে আমরা ডিরেক্ট পরিমাপ করতে পারি না। বলছে প্রায় প্রাবল্য আমাদের কানে কত জোরে শব্দ আসছে সেটাকে আমরা ডিরেক্ট পরিমাপ করতে পারি না। ডিরেক্ট পরিমাপ করতে মানে ডাইরেক্ট পরিমাপ করতে পারি না। তাকে পরিমাপ করার জন্য অন্য একটা ভৌত রাশির সাহায্য নেওয়া হয়, তাকে বলা হয় তীব্রতা। তাকে বলা হয় তীব্রতা। পরে আসছি এটা, ওটা একটা আলাদা টপিক হবে, ওটা একটা আলাদা টপিক হবে, তীব্রতা, শব্দের তীব্রতা। ঠিক আছে? শব্দ কত জোরে শ্রোতার কানে এসে পৌঁছায় সেই অনুভূতিকে বলা হয় প্রাবল্য। ওইখানটায় তাহলে তীক্ষ্ণতা, হায় হায় তীক্ষ্ণতা কি রে? এটা প্রাবল্য পড়াচ্ছে বা তীক্ষ্ণতা লেখাচ্ছে কেন? বলছে প্রাবল্য আমরা তীক্ষ্ণতা কার বিষয় কার উপর নির্ভর করছিল অ্যাকচুয়ালি? কম্পাঙ্কের উপর নির্ভর করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে প্রাবল্য কার উপর নির্ভর করবে? না, বিস্তারের উপর। দেখো প্রাবল্য নির্ভর করে বিস্তারের উপর। বিস্তারটা কি রে? বিস্তারটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাবল্য নির্ভর করে কার উপরে? বিস্তারের উপরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। প্রাবল্য নির্ভর করে কার উপরে? বিস্তারের উপর। কি রে বিস্তারটা কি? বল, বিস্তার কি? বিস্তারটা কি বল? প্রাবল্য সমানুপাতিক বিস্তার, বিস্তারের স্কোয়ার, অ্যাকচুয়ালি বিস্তারের স্কোয়ার, বা প্রাবল্য বলতে পারি সমানুপাতিক এ স্কোয়ার। বিস্তারকে আমরা প্রকাশ করতাম দ্বারা এ দ্বারা, বর্গের সমানুপাতিক। বলছে প্রাবল্য শব্দ তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক হয়, বর্গের সমানুপাতিক হয়। আমরা বলতে পারি পারবো কি? এবার কি বললাম? প্রাবল্য নির্ভর করে কার উপরে? বিস্তারের উপর। আর তীক্ষ্ণতা নির্ভর করে কার উপরে? কম্পাঙ্কের উপর। মাথায় যেন থাকে। এটা বর্গের সমানুপাতিক। বুঝে দিচ্ছি আমি, পড়াশোনার নাম বুঝে দিচ্ছি না। আচ্ছা তোমরা বলো, এখানে কোন শব্দের প্রাবল্য বেশি? এখানে কোন প্রশ্ন হচ্ছে আমার, এখানে কোন শব্দের প্রাবল্য বেশি? কেন? কোনটা বিস্তার? কোনটা বিস্তার মানে কোনটা? মানে এখানটায় বিস্তারটা বেশি। এটা কি বিস্তার এ, এটা কি বিস্তার এ। তাহলে কার বিস্তার বেশি? এইটার তাহলে বিস্তার বেশি। বুঝতে পেরেছ? এখানে বিস্তার বেশি, বিস্তার বেশি মানে প্রাবল্য বেশি। প্রাবল্য বেশি আবার কি আছে? এখানে কি বিস্তার? এখানে কি বিস্তার? মানে শব্দের প্রাবল্য লিখে বল। ক্লিয়ার হয়েছে? প্রাবল্য নির্ভর করে কার উপর? বিস্তারের উপর। তাহলে দেখতে পাচ্ছি এখানে কার বিস্তার বেশি? এটার বিস্তার বেশি। এটা বেশি, এটাকে বিস্তার বলি তো আমরা। বিস্তার বেশি মানে এর প্রাবল্য বেশি, ব্যাস। এইটার প্রাবল্য বেশি, এর প্রাবল্য বেশি, ব্যাস। দেখো প্রাবল্য যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। হেডিং দাও সবাই, ছবি আঁকো ভালো করে। এবার হেডিং দাও তোমরা, প্রাবল্য যে, ভালো করে ছবি আঁকো এগুলো। প্রাবল্য যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। প্রাবল্য যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। প্রাবল্য যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর বলে দিচ্ছি অলরেডি আমি, অ্যাম্প্লিটিউডের উপর বিস্তার। কি ছিল? প্রাবল্য সমানুপাতিক কি ছিল? এ স্কয়ার, নাকি? তাই তো? স্কয়ার, ব্যাস।
মানে প্রাবল্য বিস্তার যত বেশি হবে, কোন শব্দ তরঙ্গের বিস্তার যত বেশি তার প্রাবল্য তত বেশি। এবার লেখো 2 নম্বর। 2 নম্বর লেখো সনকের আকার। সনকের আকার বেশি, অবশ্যই সনকের আকার যত বেশি হবে, কি বেশি তত, আর ছোট বক্স না বড় বক্স, কার প্রাবল্য বেশি হবে? সনকের আকার যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে, সিম্পল ব্যাপার। সনকের আকার যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি। দেখো সনক ও শ্রোতার মধ্যে দূরত্ব, সনক ও শ্রোতার, সনক ও শ্রোতার মধ্যে দূরত্ব স্বাভাবিক হবে, দূরত্ব বেশি হলে কি বেশি হবে? কম হবে তো, দূরত্ব যত বেশি হবে স্বাভাবিক, স্বাভাবিক প্রাবল্য অ্যাকচুয়ালি দূরত্বের স্কয়ার হয়। প্রাবল্য দূরত্বে যত বাড়বে কাদের মধ্যে? সনক ও শ্রোতার মধ্যে যত দূরত্ব বাড়বে তত কি হবে? প্রাবল্য কমবে। কিভাবে কমবে? প্রাবল্য ব্যস্তানুপাতিক দূরত্বের স্কয়ার। ঠিক আছে? ও মানে অনেক কমছে অ্যাকচুয়ালি, যত দূরত্ব বাড়বে তার স্কয়ার রূপে কমছে, তার ব্যস্তানুপাতিক স্কয়ার। ঠিক আছে? এবার লেখো মাধ্যমের ঘনত্ব। 3 নম্বর, তোমার 3 নম্বর লেখো, তোমরা 4 নম্বর লেখো। 4 নম্বর মাধ্যমের ঘনত্ব। আচ্ছা কোন মাধ্যমের ঘনত্ব বেশি বলো তো? কঠিন, তরল, গ্যাস, তিনটে মাধ্যম হয়। কঠিন হয়, তিনটে মাধ্যম হয় তো, কঠিন, তরল আর গ্যাসীয়, তাই তো? কার ঘনত্ব বেশি? কঠিনের ঘনত্ব বেশি। মানে কঠিনের কণাগুলো খুব কাছাকাছি থাকে, তার ঘনত্ব বেশি হয়। আর তরলের কণাগুলো একটু দূরে হয়, ঘনত্ব কম হয়। সব থেকে কম কার? গ্যাসের ঘনত্ব কম। বলছে যত ঘনত্ব, মাধ্যমের যত ঘনত্ব বাড়বে তত প্রাবল্য বেশি হবে, ব্যাস সিম্পল পয়েন্ট। মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে। মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে। বলো বুঝা কি বলছো? সনক আর শ্রোতার মধ্যে দূরত্ব ওটা বলছো, বলতে চাইছো তো? সনক ও শ্রোতার মধ্যে, মানে এখানে একটা বক্স বাজছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি যত জোরে শুনবে, এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে কে বেশি জোরে শুনবে? এ এটা বি, যে সামনে কাছাকাছি আছে সনকের মানে শব্দ উৎস। সনক মানে কি? শব্দ উৎস। শব্দ উৎসকে বলা হয় সনক। যে কাছে থাকবে তার প্রাবল্য বেশি হবে, সে বেশি জোরে শুনবে কথা, বক্সের গান শুনবে। যে দূরে আছে সে কম শুনবে, মানে দূরত্ব যত বাড়বে তত প্রাবল্য তত কমবে। কিভাবে কমবে? ব্যস্ত সম্পর্ক হবে, কমবে মানে ব্যস্ত সম্পর্ক হবে, তার স্কয়ারের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? আর মাধ্যমের ঘনত্ব, মাধ্যম 3 প্রকার হয়, কঠিন মাধ্যম, তরল মাধ্যম আর গ্যাসীয় মাধ্যম। এই 3টে মাধ্যমের মধ্যে কার বেশি ঘনত্ব হয়? কঠিনে, তারপর তরল, তারপর গ্যাস। বলছে মাধ্যমের যত ঘনত্ব বেশি প্রাবল্য তত বেশি হয়, মানে কঠিন মাধ্যমে শব্দের প্রাবল্য সব থেকে বেশি হবে, কঠিন মাধ্যমে শব্দের প্রাবল্য বেশি হবে। বলছে এই জন্য কি হয়, শীতকালে রাত্রিবেলা কোথাও অনুষ্ঠান হলে দেখবে অনেক দূর থেকে শব্দ আসে, শোনা যায়। তবে রাত্রিবেলা হয় বায়ুর ঘনত্ব, শীতকালে রাত্রিবেলা বায়ুর ঘনত্ব কি হয়ে যায়? বেশি হয়ে যায়, কেন? শিশির পড়ে তার জন্য। বলছে শীতকালে, দেখো শীতকালে, এগুলো শর্ট প্রশ্ন আসতে পারে। শীতকালে দিনের তুলনায় রাতের বেলায় বায়ুর ঘনত্ব বেশি হয়। ঠিক আছে?
বায়ুর ঘনত্ব বেশি হয়। তাই শীতের রাতে বহুদূর থেকে শব্দ শোনা যায়, বহুদূর থেকে শব্দ শোনা যায়। লিখে ফেলো এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? শীতের বেলায় কি হয়, শীতকালে কি হয়, দিনের বেলায় বায়ুর ঘনত্ব যা, রাতের বেলায় বায়ুর ঘনত্ব আরো বেশি হয়। রাতের বেলা বায়ুর ঘনত্ব বেশি হয় কেন? বায়ুতে কি থাকে, ঠান্ডা মানে জলজ ভাব থাকে বায়ুতে, কি এটা আর্দ্রতা বেশি থাকে, জলজ ভাবটা থাকে, তাই না? জল থাকে বেশি, তার জন্য কি হয়, ঘনত্ব বেড়ে যায়। তার জন্য রাতের বেলা কোনো কোথাও অনুষ্ঠান হলে কোথাও অনেক দূর থেকে শব্দ শোনা যায়, অনেক দূর থেকে শব্দ শোনা যায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার লেখো, আমরা লেখো, সবাই হেডিং করো। পরের আমরা পড়বো গুণ বা জাতি। হ্যাঁ, এবার আমরা পড়বো গুণ বা জাতি, শব্দের গুণ বা জাতি। শব্দের গুণ বা জাতি কি বলতো? কোয়ালিটি বলা হয়। বলছে এটাও কি একটা শব্দের, সুরযুক্ত শব্দের মৌলিক ধর্ম। গুণ বা জাতি হলো সুরযুক্ত শব্দের একটা মৌলিক ধর্ম, এটা একটা অনুভূতি, এটা একটা অনুভূতি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা বলতো এর দ্বারা আমরা কি বুঝতে পারি, এর দ্বারা আমরা কি বুঝতে পারি? মনে করো একটা বাচ্চা, কাউকে দেখছি না আমি, হ্যাঁ, বক্সে বাচ্চা, এক জায়গায় বাচ্চা, একটা গায়কের গলা, আর একটা বাচ্চা, আর একটা গায়কের গলা। আমরা খুব এক জায়গায় বাচ্চা, কত এক জায়গায় বাচ্চা, মনে করো এক জায়গায় বাচ্চা, কোনো একটা গান বাজছে, হিন্দি গান বাজছে, মনে করো কেকের গান বাজছে, কেকের একটা গান বাজছে গলায়, কেকে, আর একটা বাচ্চা অরিজিৎ সিং এর গান বাজছে। আমরা তাদের না দেখে কি করতে পারছি, তাদেরকে চিনতে পারছি যে এটা অরিজিৎ সিং এর গলা, এটা কেকের গলা। মনে করো এক জায়গায় গাইছে শ্রেয়া ঘোষাল, এক জায়গায় গাইছে সুনিধি চৌহান। খুব সুন্দরভাবে বলে দেবো এটা শ্রেয়া ঘোষালের গলা, আর এটা বলে দেবো এটা সুনিধি চৌহানের গলা, তাই না? কিন্তু তাকে দেখতে পাচ্ছি আমরা, আলাদা করে দেখছি কি, শুধুমাত্র তার গান শুনে, শব্দ শুনে, তার কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পারছি যে এটা এর গলা, এটা তার গলা। বলছে একটা সুযুক্ত শব্দের যে ধর্মের জন্য আমরা দুটি ভিন্ন উৎস থেকে উৎপন্ন একই তীব্রতা ও প্রাবল্যের দুটি শব্দকে আমরা আলাদাভাবে চিনতে পারি, আলাদাভাবে চিনতে পারি। সুযুক্ত শব্দের যে ধর্ম বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন উৎস থেকে উৎপন্ন একই তীব্রতা ও একই প্রাবল্যের দুটি শব্দের কে আমরা পৃথকভাবে চিনতে পারি। এটা কার গলা চিনতে পারি। বুঝতে পেরেছো গুণ বা জাতি কি? ক্লিয়ার? ক্লিয়ার? বলছে সুরযুক্ত শব্দের যে ধর্মের জন্য দুটি ভিন্ন উৎস থেকে, বুঝতে পারছো, দুটো ভিন্ন উৎস থেকে উৎপন্ন একই তীব্রতার এবং একই প্রাবল্যের, দুটো বক্স একই বেগে চলছে, একই জোরে চলছে, দুটি বক্স, দুটো সাউন্ড সিস্টেম একই জোরে চলছে, ঠিক আছে? তখন কি করতে পারি আমরা, দুটি শব্দকে চিনতে পারি। আমরা দুটো শব্দের পিছনে কারা গাছে, কারা গাইছে, তাদের আমরা চিনতে পারি, বুঝতে পারি। কোন ধর্মের জন্য? গুণ বা জাতি ধর্মের জন্য। বুঝা গেছে কি বললাম? সুরযুক্ত শব্দের যে ধর্মের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতার বিভিন্ন সুরের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি, সেই ধর্মকে আমরা বলি গুণজাতি। বুঝছে এই ধর্মের জন্য বা এই বৈশিষ্ট্যের জন্য, এই বৈশিষ্ট্যের জন্য বা ধর্মের জন্য আমরা কোনো ব্যক্তিকে না দেখে তাকে চিনতে পারি, অ্যাকচুয়ালি, বা শনাক্ত করতে পারি, যা লিখতে পারো। বলছে বিভিন্ন তরঙ্গের গুণ বা জাতি আলাদা হয়।
বিভিন্ন তরঙ্গের গুণ বা জাতি কি হয়, আলাদা হয়। কিরকম বোঝার চেষ্টা করো। বিভিন্ন তরঙ্গের বা বিভিন্ন শব্দের, যা খুশি বলতে পারো, বিভিন্ন শব্দের গুণ বা জাতি আলাদা হয়। বিভিন্ন শব্দের বলতে পারো, বিভিন্ন সুরের বলতে পারো। সুর কি, শব্দ কি, এগুলো কি তরঙ্গ। তো বিভিন্ন তরঙ্গের গুণ বা জাতি আলাদা হয়। মনে করো একটা এঁকেছি কিরকম, এরকম দেখো দুটো, এই দুটো দেখো, এই দুটো তরঙ্গ দেখো, এই দুটো সুর দেখো, দেখো সবার দুটোর দৈর্ঘ্য সমান, দুটো তরঙ্গ দৈর্ঘ্য সমান, বিস্তারও সমান। বললাম বিস্তারও সমান ধরে নিলাম, এরও বিস্তার সমান, এরও বিস্তার, এরও ল্যামডা সমান, এরও দুই তরঙ্গের কম্পাঙ্কও সমান, কম্পাঙ্কও সমান। দেখো কি সমান এখানটা আছে, এদের এদের কি কি সমান, বিস্তার সমান, বিস্তার সমান, ল্যামডা সমান, আর কম্পাঙ্ক কি, কম্পাঙ্কও সমান। কিন্তু দুটো শব্দের গুণ আলাদা দেখতে পাচ্ছি, দুটো শব্দের, দুটো শব্দের প্রকৃতি আলাদা, দুটো শব্দের প্রকৃতি আলাদা বা গুণ আলাদা বা জাতি আলাদা। ঠিক আছে, এদের দেখো, এদের কম্পাঙ্ক একই, এখানে দুটো শব্দ বা দুটো তরঙ্গ, তাদের কি বিস্তার একই, মানে এইটা বিস্তার এ, তাই তো, এরও বিস্তার এ, দুটোর এ বিস্তার, বিস্তার বিস্তার একই, এখানে দুটো শব্দের বিস্তার একই, তারপর কি একই, তরঙ্গ দৈর্ঘ্য একই, কম্পাঙ্কও একই। কিন্তু দুটি তরঙ্গের বা শব্দ তরঙ্গের গুণ আলাদা, প্রকৃতি আলাদা, সব একই, দুটো শব্দ বিস্তার একই দেখতে পাচ্ছি তোমরা। মানে এ যতটা উপরে উঠছে একটা কোণা এখানে এই কোণাটা সর্বোচ্চ যে সরণ লাভ করছে, এই কোণাটাও এখানে সর্বোচ্চ সেই সরণ লাভ করছে। এরও দেখো তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্য যা, এরও তরঙ্গ দৈর্ঘ্য তাই, তাহলে এর কি কম্পাঙ্ক একই হবে, কি হবে, কম্পাঙ্ক একই হবে, কম্পাঙ্ক একই। কিন্তু দুটি তরঙ্গ দেখো প্রকৃতি আলাদা দেখতে পাচ্ছি। কি, এটা এরকম তরঙ্গ, আরেকটা এরকম তরঙ্গ, বুঝতে পেরেছো? সুরযুক্ত শব্দের যে ধর্মের জন্য আমরা কি করতে পারি, দুটি আলাদা ব্যক্তিকে আমরা চিনতে পারি। অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে আমরা বলবো দুটো আলাদা ব্যক্তিকে, তাকে না দেখে তাকে আমরা শব্দ শুনে বা তার সুর শুনে আমরা চিনতে পারি। সবাই লেখো তোমরা, শব্দের গুণ বা জাতি যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। শব্দের গুণ বা জাতি তিনটি বিষয়ের উপর নির্ভর করে, যে মূল সুরের সঙ্গে কতগুলো উপসুর আছে তার সংখ্যার উপর, এবং উপসুরগুলির যে কম্পাঙ্ক আছে তাদের অনুপাতের উপর। উপসর্গগুলির কি আছে, কম্পাঙ্ক আছে তো, হ্যাঁ, এবং উপসর্গগুলির আপেক্ষিক প্রাবল্যের উপর নির্ভর করে। সুরযুক্ত শব্দের তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এবার লেখো তোমরা শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা। এরপর আমরা পড়বো শব্দের তীব্রতা। সবাই তোমরা হেডিং করো, ওকে। আমরা পড়বো এখন শব্দের, আমরা এখন পড়বো শব্দের তীব্রতা। আমরা একটু আগে বলেছিলাম শব্দের প্রাবল্য কি, একটা অনুভূতি বলেছিলাম তো। একে আমরা কি করতে পারি না, সরাসরি পরিমাপ করতে পারি না। অনুভূতি কি কখনো পরিমাপ করা যায়, করা যায় না। বলছে মানে আমাদের কানে একটা শব্দ কত জোরে আসছে, সেটাই কি প্রাবল্য, সেটাই কি, সেটাকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না, সেটাকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। বলছে ওই প্রাবল্যকে পরিমাপ করার জন্য অন্য একটি ভৌত রাশির সাহায্য নেওয়া হয়, অন্য একটি, যাকে বলি আমরা তীব্রতা। দেখো শব্দের প্রাবল্যকে আমরা পরিমাপ করতে পারি না, ঠিক আছে। কিন্তু আমরা কি পরিমাপ করি, অ্যাকচুয়ালি আমরা বলি না এত এত ডেসিবেল আওয়াজ, আসলে ওটা কি তীব্রতা।
প্রাবল্য না, প্রাবল্যকে অ্যাকচুয়ালি মডিফাই করা হয়, ঠিক আছে? প্রাবল্যটাকে অন্যভাবে পরিমাপ করা হয়। কি বলছি আমি? প্রাবল্যটাকে অন্যভাবে পরিমাপ করা হয়, যাকে আমরা বলি তীব্রতা, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রাবল্যকে সরাসরি পরিমাপ করতে পারছি না আমরা, প্রাবল্যকে ডাইরেক্ট পরিমাপ করতে পারি না আমরা, কারণ প্রাবল্য হচ্ছে অনুভূতি, এটা ফিলিংস। ফিলিংসকে কখনো পরিমাপ করতে পারি আমরা? রাগ দুঃখকে পরিমাপ করতে পারি? রাগ দুঃখ ভয় পরিমাপ করতে পারি? করতে পারি? করতে পারি না? ঠিক তেমনই শব্দের প্রাবল্যকে আমরা পরিমাপ করতে পারি না, সরাসরি পরিমাপ করতে পারি না। অ্যাকচুয়ালি কি সরাসরি পরিমাপ করতে পারি না। দেখো, শব্দের প্রাবল্যকে পরিমাপ করার জন্য অন্য একটি ভৌত রাশির সাহায্য নেওয়া হয়, যাকে নাম দিয়েছি আমরা, যেমন তোমরা পড়বে ক্লাস 10-এ পড়বে এরকম, ঠিক আছে? যে আলোক ঘনত্বকে আমরা পরিমাপ করতে পারি না, আলোক ঘনত্বকে, অপটিক্যাল ডেনসিটিকে আমরা পরিমাপ করতে পারি না। অপটিক্যাল ডেনসিটিকে পরিমাপ করার জন্য আমরা একটা নতুন একটা ভৌত রাশির সাহায্য নিই, এটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। এটাকে বলা হয় প্রতিসরাঙ্ক বা রিফ্রেক্টিভ ইন্ডেক্স। সেরকমই আর কি এখানটায় কনসেপ্টটা বলছে, সাজানো হয়, নেওয়া হয়, নেওয়া হয়, এটাকে কি বলি আমরা? তীব্রতা, বা ইংরেজিতে বলে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি, শব্দের ইন্টেন্সিটি বা তীব্রতা পরিমাপ করতে পারি আমরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাবল্যকে পরিমাপ করতে পারি না, প্রাবল্যকে পরিমাপ করার জন্য আমরা অন্য একটা ভৌত রাশির পরিমাপ নিই, সাহায্য নিই, যাকে বলি আমরা তীব্রতা। ওকে, মানে অ্যাকচুয়ালি তীব্রতা আর প্রাবল্য পরস্পর সমানুপাতিক, ঠিক আছে? মানে বলতে পারি তীব্রতা যত বাড়বে, যত তীব্রতা বেশি হবে, ঠিক আছে, বুঝতে হবে সেই শব্দের প্রাবল্য বেশি, মানে সমানুপাতিক সম্পর্ক অ্যাকচুয়ালি এদের মধ্যে সম্পর্ক। আমরা অ্যাকচুয়ালি কি তীব্রতার সাহায্যে আমরা কি পরিমাপ করছি? অ্যাকচুয়ালি প্রাবল্যটাকে পরিমাপ করছি, তাই না? একটু অন্যভাবে, তাহলে আমরা বুঝবো যত তীব্রতা বেশি তত প্রাবল্য বেশি। মানে তীব্রতার সঙ্গে প্রাবল্যের কি সম্পর্ক? সরল সম্পর্ক। দেখো, তীব্রতার পরিমাপ, হেডিং দাও, তীব্রতার পরিমাপ। তীব্রতার পরিমাপ। আচ্ছা, পরিমাপ করার আগে আমি সংজ্ঞা লেখা যাক, সংজ্ঞা লেখ জানতে হবে। হ্যাঁ, বিষয়টা কি, তীব্রতার আসলে কি জানতে হবে নাকি? হ্যাঁ, বলা হচ্ছে, বলছি শব্দ আসছে তো তোমার দিকে, সংজ্ঞাটা কিভাবে হয়? শব্দ তোমার দিকে আসছে মনে করে, বলছি শব্দ বিস্তারের অভিমুখে, শব্দ অভিমুখের সঙ্গে শব্দ বিস্তার, মনে করো শব্দ আসছে কিরকম, এরকম 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 শব্দ আসছে তোমার দিকে, এরকম তরঙ্গের আকারে আসছে, ধরো তরঙ্গের আকারে আসছে, এরকম দেখাচ্ছে শব্দ আসছে তোমার দিকে এরকম। হ্যাঁ, শব্দ আসছে, ও তরঙ্গের বেগ বলতে পারো, এটা কি বলতে পারো? তরঙ্গের বেগ। ধরলাম এদিকে আসছে এরকম। হ্যাঁ, তরঙ্গ বিস্তারের অভিমুখে, বা এটা বিস্তারের অভিমুখ বলতে পারো, কি বলতে পারো? এটা বিস্তারের অভিমুখে কোন, বলছি তরঙ্গ বিস্তারের অভিমুখে লম্বভাবে থাকা, হ্যাঁ, কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এই শব্দ যাচ্ছে এরকম, তার সামনে আমার কেন শব্দ আসছে, আমার এই শব্দ আসছে, এরকম শব্দ আসছে, কানের সামনে কি করলাম? একটা তল রেখে দিলাম। কি রেখে দিলাম? লম্বভাবে তল, তল তল তল। বলছি তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে থাকা লম্বভাবে কোন তলের মধ্যে দিয়ে, তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, কি বলবো? ওই তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফল মানে কি? যা দৈর্ঘ্য আর প্রস্থ কত? এক করে, 1 বর্গ সেমি, এক প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মনে করো এটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একক, বললাম এটা একক ক্ষেত্রফল, ঠিক আছে? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ
শব্দ শক্তি নির্গত হবে এর মধ্যে দিয়ে। কি বলছি আমি? তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে থাকা, তরঙ্গ বিস্তারের অভিমুখের লম্বভাবে থাকা কোন তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে, কি বলছি, 1 সেকেন্ডে, কোথায়, কত সেকেন্ডে, এর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে একক একক ওই লম্বভাবে থাকা কোন তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, কি বলছি, তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকা কোন তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়। ডাইরেক্ট আমরা করতে পারছি না, আমাদের কারণে ডাইরেক্ট কতটা আসে শব্দ সেটা প্রয়োগ করতে পারছি না। যদি আমরা সেই শব্দ তরঙ্গ বিস্তারের অভিমুখে কোনো তল রাখি, যদি আমরা সেই শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে কোনো তল রাখি, সেই তলের লম্বভাবে রাখি আর কি, সেই তলের একক ক্ষেত্রফল দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হবে। ক্লিয়ার? 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 বলছে আমাদের কানে শব্দ কত জোরে আসছে সেটা ডাইরেক্ট প্রয়োগ করতে পারছি না। কি বলছি আমি? আমাদের কানে শব্দ কত জোরে আসছে সেটা প্রয়োগ করতে পারছি না, ডাইরেক্ট প্রয়োগ করতে পারছি না। কি করছি? সেই শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে একটা কি রেখে দেবো, লম্বভাবে একটা কি রেখে দেবো, তল, একটা লম্বভাবে একটা তল রেখে দেবো। বলছে ওই তলের একক একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়, তাকে বলবো আমরা শব্দের তীব্রতা। সঙ্গে লেখাবো, হ্যাঁ, লেখো। শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে, ছবিটা দেখো, শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকা কোন তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয় তাকে আমরা শব্দ তীব্রতা বলি। ঠিক আছে? 1 সেকেন্ডে নির্গত হবে এখান থেকে, এটাকে একক ক্ষেত্রফল জায়গা ধরে নিলাম, ধরে নেওয়া হয়। ঠিক আছে? যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়, সংখ্যাটা দেখে ফেলো। এবার এর গাণিতিক রূপ লাগবে, কি লাগবে এর গাণিতিক রূপ। দেখো তীব্রতা সমান, দেখো সবাই তীব্রতা, লেখো সবাই তীব্রতা সমান কি হবে, সংজ্ঞার মধ্যে থেকে, সংজ্ঞা থেকে আমরা সূত্র তৈরি করব, সংজ্ঞা থেকে আমরা সূত্র তৈরি করব। কি বলা হচ্ছিল, কি বলা হচ্ছিল, যে শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকা কোন তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাই তো, 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি, লাস্টে কি আছে, লাস্টে কি আছে, শব্দ শক্তি, তাই তো, মানে শক্তি, শেষে যেটা থাকে সেটা লিখতে হয়। তারপর কি কি আছে, ক্ষেত্রফল গুণিতক সময়, তাই তো, এটা হচ্ছে তীব্রতা। আমাদের আমার স্টুডেন্টরা জানে এগুলো সংজ্ঞা থেকে সূত্র বের করে নিতে পারবে। আমার স্টুডেন্টরা যারা আমার ক্লাস ফলো করেছো তারা ডেফিনেশন থেকেই সূত্র বানিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তীব্রতা সমান শব্দ শক্তি বাই ক্ষেত্রফল ইনটু সময়। ইন্টেন্সিটি আই, কি দ্বারা, শব্দ শক্তি মানে কি, শক্তি অ্যাকচুয়ালি ই নাকি রে, ক্ষেত্রফল মানে কি এ, ইনটু সময় মানে কি টি, টি সময় মানে টি, এটাও বলতে পারো তোমরা, এটাও বলতে পারো। এর ইউনিট কি হবে, এসআই ইউনিট, এর ইউনিট কি হবে, একক, এসআই একক কি হবে। আচ্ছা শব্দের শক্তির এসআই একক কি, শক্তি মানে কি কার্য, কার্য এসআই একক কি জুল, জুল। কি বলা হচ্ছে, উপরে হবে জুল, ক্ষেত্রফলের এসআই একক কি মিটার স্কয়ার, সময়ের এসআই একক কি জুল পার মিটার স্কয়ার সেকেন্ড। আচ্ছা 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 আচ্ছা, জুল পার সেকেন্ড মানে কি বলতো আবার, জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, ভেরি গুড, ক্ষমতা, জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে কি পেলাম আমরা, আলটিমেট কি পেলাম, ওয়াট, তাই তো, পার, নিচে কি আছে, বা এটাকে এইভাবে লিখতে পারো, তাহলে এটা জুল পার সেকেন্ড মানে কি আসলে ক্ষমতা, তো মানে ওয়াট, তাই না। একে বলা হয় কি, এই ওয়াট পার মিটার স্কয়ারকে বলি আমরা ডেসিবেল। কি বলা হয়, এটাকে বলা হয়
জানি শব্দের তীব্রতা বলে না এত ডেসিবেলের উপর হবে না, কি বলি এটাকে ওয়াট পার মিটার স্কয়ারকে আমরা বলি ডেসিবেল, ডি বি ডেসিবেল। ওয়াট পার মিটার স্কয়ারকে আমরা বলি ডিবি ডেসিবেল। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার এটা? দেখো তারপর আচ্ছা আচ্ছা এখানে প্রশ্ন দিল, তোমাদের একটা প্রশ্ন এইভাবে দিল, এবার তোমাকে প্রশ্ন দিল ওয়াট, আচ্ছা ক্ষমতা বাই ক্ষেত্রফল, ক্ষমতা, প্রশ্ন দিল কিরকম, ক্ষমতা বাই ক্ষেত্রফল সমান কি, ক্ষমতা বাই ক্ষেত্রফল সমান কি, কি হবে তীব্রতা, রাইট। এটা কি শক্তি বাই, এটা কি, এটা আসলে কি শক্তি বাই টি। তোমাদের আমি ক্ষমতা দুটো সংখ্যা লিখেছিলাম, একটা কি ছিল কার্য বাই সময়, আর একটা কি ছিল শক্তি বাই সময়, শক্তি প্রবাহের হার। এর ই বাই টি আসলে কি ক্ষমতা, তাই না? আর নিচে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষমতা বাই ক্ষেত্রফল মানে আমরা বলতে পারি কি, ক্ষমতা মানে ক্ষেত্রফল মানে আসলে কি তীব্রতা, আমরা লিখতে পারি ইন্টেন্সিটি। এটা মনে রাখবে তোমরা, ক্ষমতা বাই ক্ষেত্রফল মানে কি আসলে হয় তীব্রতা। অনেক সময় পরীক্ষা দিতে পারে ক্ষমতা বাই ক্ষেত্রফল পি বাই এ সমান কি, কোন রাশি, কোন ভৌত রাশি, কি হবে সেটা তীব্রতা। তীব্রতা একটা ভৌত রাশি, একে পরিমাপ করা যায়। ঠিক আছে, প্রশ্ন বললো এরকম, আরেকটা প্রশ্ন বললো এরকম, আরেকটা প্রশ্ন বললো এরকম 1 ডিবি সমান ড্যাশ বাই মিটার স্কোয়ার, 1 ডিবি সমান ড্যাশ বাই মিটার স্কোয়ার, ওয়াট বাই মিটার স্কোয়ার। 1 ডিবি সমান এখানে কি হবে তাহলে 1 ডিবি সমান কি হয় ওয়াট বাই মিটার স্কোয়ার। যদি বলে শব্দের তীব্রতা ও প্রাবল্যের মধ্যে পার্থক্য লেখো, কি মেন পার্থক্য কি হবে, শব্দের তীব্রতা আর প্রাবল্যের মধ্যে পার্থক্য কি হবে? প্রাবল্য হচ্ছে অনুভূতি, পরিমাপ করা যায় না, এটা হচ্ছে তীব্রতা হচ্ছে ভৌত রাশি, একে পরিমাপ করা যায়। পড়বে তো এটা পরীক্ষা, পরীক্ষা পড়বে, পরীক্ষা পড়ে গেছে দেখো। অ্যাকচুয়ালি কিন্তু দুটোই একই, বিষয়টা কিন্তু একই, কিন্তু কিন্তু পার্থক্য আছে। প্রাবল্যকে সরাসরি পরিমাপ করতে পারছি না, তীব্রতার সাহায্যে পরিমাপ করছি, একটু টুইক করে, একটু টুইক করে। পরে করছি। শব্দের প্রাবল্য ও তীব্রতার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, কি 1 নম্বর কি লিখবো, আমি লিখে দিচ্ছি, জাস্ট লিখে দিচ্ছি দেখো। শব্দের প্রাবল্য, শব্দের প্রাবল্য হলো এক প্রকার কি অনুভূতি। ঠিক আছে, একে পরিমাপ করা যায় না, কিন্তু কিন্তু শব্দের তীব্রতা ভৌত রাশি, তীব্রতাকে পরিমাপ করা যায়, তীব্রতাকে পরিমাপ করা যায়। শব্দের প্রাবল্য হলো এক প্রকার অনুভূতি, একে পরিমাপ করা যায় না, অনুভূতিকে পরিমাপ করতে পারি না আমরা, অনুভূতিকে পরিমাপ করতে পারি না। কিন্তু শব্দের তীব্রতা ভৌত রাশি, তীব্রতাকে পরিমাপ করা যায়। যদি বলে প্রাবল্য তীব্রতার মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক এদের মধ্যে সম্পর্ক কি বলে, প্রাবল্য ও তীব্রতার মধ্যে সম্পর্ক, প্রাবল্য ও তীব্রতার মধ্যে অলরেডি বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি এটা। প্রাবল্য তীব্রতার মধ্যে সম্পর্ক কি হয়, অ্যাকচুয়ালি প্রাবল্য সমানুপাতিক তীব্রতা বলেছি আমরা, এটাই সরল সম্পর্ক। মানে তীব্রতা যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে, তীব্রতা
তীব্রতা যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে। তীব্রতা যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে। ব্যাস, সিম্পল। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? ছুটি আজকের মতো তোমাদের, ঠিক আছে? তোমাদের মতো আজকের মতো তোমাদের ছুটি। ভালো করে থাকো। আজকে আমরা কি পড়লাম? জাস্ট তিনটে জিনিস পড়েছি, চারটে জিনিস পড়েছি অ্যাকচুয়ালি, তাই না? কি কি পড়েছি? সুরযুক্ত শব্দের তিনটে ধর্ম পড়েছি। কি 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 ধর্ম পড়েছি আমরা? তীক্ষ্ণতা পড়েছি বা পিচ, তারপর প্রাবল্য বা লাউডনেস, তারপর গুণ বা জাতি বা কোয়ালিটি, তারপর পড়লাম আমরা সব তীব্রতা পড়লাম বা ইন্টেন্সিটি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ছুটি তোমাদের, তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আর কি বলবো?